দুটি 4 দিনের ম্যাচ খেলতে পাকিস্তানের পথে বাংলাদেশ এ দল। পেসারদের জন্য দারুণ সুযোগ হিসেবে দেখছে টিম ম্যানেজমেন্ট, বললেন অভিজ্ঞতা কাজে আসবে টেস্ট সিরিজে। অক্টোবরে নারী বিশ্বকাপ আয়োজনে সেনাবাহিনীর সহায়তা চায় বিসিবি। চলমান অস্থিরতায় আত্মগোপনে বোর্ড কর্তারা, মেগা ইভেন্ট হাতছাড়ার শঙ্কা। ফ্যাসিবাদের পতনের পর দেশের ক্রিকেট বোর্ডেও পরিবর্তন চান ক্রিকেটাররা। বিসিবি কর্তাদের জবাবদিহিতার আওতায় আনার তাগিদ। ব্যক্তিগত কারণ দেখিয়ে বাহুফের সিনিয়র সহসভাপতির পদ থেকে পদত্যাগ সালাম মুর্শিদের। সরে দাঁড়ালেন অর্থ ও রেফারিজ কমিটি থেকেও। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাব্বির মিথুন। অন্তর্বর্তীকালীন সরকারের দপ্তর বন্টন হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে থাকছেন আফিস মাহমুদ সজীব ভুঁইয়া। এবারে ক্রিকেটের খবর। দুটি 4 দিনের ম্যাচ খেলতে পাকিস্তান গেল বাংলাদেশ এ দল। পরিবর্তনের স্লোগান এবং তার বাস্তবায়ন এই সফর থেকেই শুরু করতে চায় ম্যানেজমেন্ট। পাকিস্তানের সুইং আর বাউন্সিং কন্ডিশন কাজে লাগিয়ে পেসারদের জন্য এই সিরিজ অভিজ্ঞতা সমৃদ্ধের দারুণ সুযোগ হিসেবেও বলছেন তারা। নতুন প্রত্যাশায় ভোরের সূর্য ফুটেছে, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর সর্বত্রই সংকট কাটছে দ্রুত। স্বস্তি ফিরেছে ক্রিকেটেও, এমন ছবি যেন তারই জানান দেয়। জাতীয় দলের আদলে এ দলের পাকিস্তান সফর। দুটো 4 দিনের ম্যাচ আর 3টা ওয়ানডে। 15 ক্রিকেটার সঙ্গে কোচিং স্টাফ, এ এক ভিন্ন মুহূর্ত। তবে গেল কদিন যা কিছু হয়েছে তার প্রভাব কিছুটা হলেও পড়েছে ক্রিকেটারদের মানসিকতায়। তবুও মাঠের ক্রিকেটে মনোযোগের পুরোটা দেওয়ার প্রত্যয়। আমি শিওর যে আমাদের পলিটিক্যালি কোনো আসলে ইম্প্যাক্ট পড়ে না সাধারণত ক্রিকেটের মধ্যে, বিকজ ক্রিকেট কিন্তু ক্রিকেটের গতিতে এগিয়ে যায়। ওইটার জন্য আসলে চ্যালেঞ্জের কোনো কথা না। চ্যালেঞ্জ হচ্ছে আমাদের ক্রিকেটটাই, যে যখনই আমরা যেখানে খেলতে যাই প্রত্যেকটা জিনিসই আমাদের জন্য চ্যালেঞ্জিং। আসলে এ দলের হয়ে দুটো 4 দিনের ম্যাচ খেলবেন দুই সিনিয়র ক্যাম্পেইনর মুশফিক মুমিনুল। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে এই দুই সিনিয়রের আগেভাগে যাওয়া কন্ডিশন সম্পর্কে আলাদা ধারণা দেবে বলে বিশ্বাস নির্বাচক প্যানেলের। খুবই বড় অপরচুনিটি বাংলাদেশ টিমের জন্য, এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে যেখানে ন্যাশনাল টিম খেলতে যাবে সেখানে আমাদের এ টিম আগে যাচ্ছে। নতুন কন্ডিশন, অনেক ছেলের জন্য পাকিস্তানের কন্ডিশনটা নতুন হবে। তো যারা আপকামিং তাদের জন্য আসলে প্রত্যেকটা কন্ডিশন টেস্ট দেওয়াটাই আসলে মেইন। ঐতিহাসিকভাবে পাকিস্তানের উইকেট পেসারদের জন্য যেন স্বর্গরাজ্য। রুয়েল, রেজাউর রহমান রাজা, তানজিম সাকিব, হাসানদের জন্য নিজেদের অভিজ্ঞতা সমৃদ্ধের দারুণ এক সুযোগ। চ্যালেঞ্জ উতরানোর সুযোগ আছে ব্যাটসম্যানদের জন্য। পাকিস্তানের উইকেট সবসময় পেসারদেরকে একটা বাড়তি সহযোগিতা দিয়ে থাকে, এবং সেই জায়গাটা আমার মনে হয় তাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি টু ন্যাশনাল টিমের আপনার যারা আছে এবং ন্যাশনাল টিমের বাইরে যারা আছে তারা যারা প্রেশারটা ক্রিয়েট করতে পারে। পাকিস্তানের উইকেট যে সবসময় পেস বোলারদের না, ব্যাটারদের জন্য অনেক কিন্তু পয়মন্ত, এবং সেই জায়গাটাতে ভালো কোয়ালিটি বলারের এগেনস্টে ব্যাট করার যে সুযোগটা হয়তো আমাদের কম্পিটিটিভ ক্রিকেটটা নষ্ট হয়ে যাওয়ার কারণে সেই সুযোগটা হয়তো কম পায়। সেখান থেকে আমার মনে হয় যে এই প্লেয়ারদের জন্য বেস্ট সুযোগ, মানে ছেলেদের জন্য যারা নিজেদেরকে ইন্টারন্যাশনালি তৈরি করতে পারবে। শনিবার ইসলামাবাদ পৌঁছে পরদিনই অনুশীলন শুরু করবে বাংলাদেশ এ দল। 2 ম্যাচ সিরিজের প্রথম 4 দিনের ম্যাচ মঙ্গলবার। ওয়ানডে সিরিজ শুরু 26 আগস্ট থেকে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। ঘরের মাঠে নারী বিশ্বকাপ আয়োজনে সেনাবাহিনীর সহায়তা চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশে চলমান অস্থিরতার মাঝে নিরাপত্তা ইস্যু ছাড়াও বড় মাথা ব্যথার কারণ হতে পারে বিসিবি কর্তাদের দেশ ছেড়ে পালানো। সভাপতি নাজমুল হাসান পাপন সহ নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল কিংবা নীতি নির্ধারণী মহলের অধিকাংশ সদস্য না থাকায় এই মেগা ইভেন্ট হাতছাড়ার শঙ্কায় বাংলাদেশ। অস্থিরতা আর অনিশ্চয়তায় সরকারবিহীন 4 দিনের পর আপাতত স্বস্তি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন ডক্টর ইউনূস। এখন তাই অপেক্ষা স্বাভাবিক জীবনের। জনগণ সাধারণ জীবনে ফেরার অপেক্ষায় থাকলেও বিসিবির ভবিষ্যৎ অনিশ্চিত। সরকারের পালাবদলে বড় পরিবর্তনের অপেক্ষায় ক্রিকেট বোর্ড। গা বাঁচাতে দেশ ছেড়ে পালিয়েছেন নীতি নির্ধারণী মহলের বেশ কিছু কর্তা ব্যক্তি।
বিসিবি সভাপতি কিংবা নারী উইংয়ের চেয়ারম্যান সবাই আপাতত আত্মগোপনে। গা ঢাকা দিয়েছেন আওয়ামীপন্থী আরও অনেক কর্তারা। অথচ ঘরের মাঠে মাস দুয়েক পরেই অনুষ্ঠিত হবে নারী টি-20 বিশ্বকাপ। এত বড় মেগা ইভেন্ট শেষমেশ হাত থেকে ফসকে যায় কিনা সে শঙ্কাও বাড়ছে। শেখ হাসিনা পতনের পর থেকেই খোঁজ নেই অধিকাংশ বিসিবি কর্তার। এমনকি দেশে যারা আছেন তাদের সঙ্গেও যোগাযোগ করছেন না এসব পালিয়ে যাওয়া কর্তারা। রাজনৈতিক ছত্রছায়ায় এতদিন প্রভাব বিস্তার করা কর্তারা আদৌ দেশে ফিরবেন কিনা সে ব্যাপারেও প্রশ্ন থাকছে। তবে দেশে থাকা হাতে গোনা দু একজন বোর্ড কর্তারা বিশ্বকাপ আয়োজনের সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে নারাজ। দেশের চলমান পরিস্থিতি মাথায় রেখে নিরাপত্তা চেয়ে এরই মধ্যে সেনাপ্রধানের কাছে চিঠি পাঠিয়েছে বিসিবি। সে চিঠির উত্তর না এলেও আইসিসির অপেক্ষা চূড়ান্ত সিদ্ধান্তের। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি খুব গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। নিরাপত্তা নিয়ে অস্থিরতা না কমলে হোস্ট হিসেবে নাম কাটা পড়তে পারে বাংলাদেশের। আগামী শনিবার ভেন্যু নিয়ে নতুন সিদ্ধান্ত জানাতে পারে আইসিসি। তবে মাত্র 2 মাস আগে নতুন আয়োজক খুঁজে পাওয়াটাও কঠিন হবে আইসিসির জন্য। শ্রীলঙ্কায় অক্টোবরে বৃষ্টির প্রভাব আর ভারতে পাকিস্তানের সফর নিয়ে অনিশ্চয়তা। আরব আমিরাত আপাতত বিকল্প মনে হলেও এত কম সময়ে তারা বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি নিতে পারবে কিনা সে ব্যাপারেও প্রশ্ন থাকছে। 10 দল, 23 ম্যাচ আর 18 দিন, দুটি ভিন্ন ভেন্যুতে বিশ্বকাপ আয়োজনের অপেক্ষায় বাংলাদেশ। শেষ মুহূর্তে এই মেগা ইভেন্ট হাতছাড়া হলে আর্থিক লোকসান তো হবেই, পাশাপাশি বিশ্ব ক্রিকেটে বাঘিনীদের ইমেজও ক্ষতিগ্রস্ত হবে। সাব্বির মিথুন, সময় সংবাদ। দর্শক, কিছুক্ষণ আগের প্রতিবেদনে দেখছিলাম নারী ক্রিকেট বিশ্বকাপের যে ভবিষ্যৎ রয়েছে সেই ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথা, এবং বোর্ড কর্তারাও তেমনটাই মনে করছেন। সেই বিষয়ে কথা বলতে এই মুহূর্তে স্টুডিওতে যোগ দিচ্ছেন আমার সহকর্মী মাহবুব রিমন। রিমন, আপনাকে স্বাগত। এবং নারী ক্রিকেট নিয়ে আপনি একটা লম্বা সময় পর্যন্ত কাজ করছেন। আমাদের সামনে একটা বড় সুযোগ ছিল 10 বছর বাদে একটা মেগা ইভেন্ট আয়োজনের। সেই ইভেন্ট আয়োজনের সম্ভাবনা কতখানি দেখছেন এখন, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের রাজনীতির প্রভাবটা যে কি নেতিবাচকভাবে বেরিয়ে আসলো সামনে, সেটা নিয়ে যদি বলতেন। খুবই স্বাভাবিক, আসলে সংখ্যা তো একটা রয়েই যায়, কারণ জানেন যে 10টা দল খেলবে। এবং যদিও এর আগে যদি আমরা একটু প্রেক্ষাপট বলি, 2014 যে বিশ্বকাপ ছিল সেই বিশ্বকাপে আমরা স্বাগতিক হয়েছিলাম, তখনও একটা রাজনৈতিক অস্থিরতা ছিল। তার মধ্যেও কিন্তু আমরা নারী বিশ্বকাপের স্বাগতিক হয়েছি, ছেলেদের বিশ্বকাপের স্বাগতিক হয়েছি। তবে বর্তমান প্রেক্ষাপট কিন্তু একেবারেই ভিন্ন। জানেন যে এখানে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দল আসবে, এবং তারা কিন্তু বরাবরই আমরা যে নাকুচু বলি, এবং বাংলাদেশের বিষয়ে তাদের এমনিতে একটা নেতিবাচক ধারণা রয়েছে। সংখ্যা তো একটা রয়েছে, তবে স্বস্তির বিষয় হচ্ছে যেহেতু নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, এখন আগামী কয়েকটা দিন খুব বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে বাংলাদেশকে প্রমাণ করতে হবে যে তারা আসলে ক্রিকেটের জন্য সেফ, নারী বিশ্বকাপের জন্য সেফ। এবং আমরা তো এই বিশ্বকাপকে সামনে রেখে একটা লম্বা সময় যাবত প্রস্তুতিও নিয়েছি। সেখানে একটা আর্থিক লোকসানের ব্যাপার রয়েছে যদি শেষ মুহূর্তে ভেন্যুটা সরিয়ে নেওয়া হয়। আর্থিক লোকসানের বিষয়টা একটু বলবেন, আর আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে আমাদের ইমেজটাও তো এখানে ক্ষুণ্ণ হবে। এক্স্যাক্টলি, আমি আসলে এটাই আপনাকে বলতাম যে আর্থিক লোকসানের চেয়েও সবচেয়ে বড় বিষয় হচ্ছে একটা যে নেতিবাচক বার্তা যাবে, সেটা অবশ্যই খুবই নেতিবাচক একটা বিষয়। কারণ জানেন যে শ্রীলঙ্কা থেকে অনূর্ধ্ব-19 বিশ্বকাপটা সরে সাউথ আফ্রিকায় চলে গিয়েছিল, সেখানে কিন্তু একটা নেতিবাচক বার্তা গিয়েছিল। আমরা প্রত্যাশা করছি, এখনো যেহেতু সময় আছে, 2 মাসের কিছুটা সময় আছে, নিশ্চয়ই বিসিবি যারা কর্তা রয়েছেন, আপনার রিপোর্টও আমরা দেখলাম, নিশ্চয়ই তারা সারা বিশ্বের কাছে একটাই বার্তা দিতে পারবেন যে বাংলাদেশ ক্রিকেটের জন্য সেফ। এছাড়া আজকে আপনি বিমানবন্দরে গিয়েছিলেন, যেখানে আজ সকাল নাগাদ বাংলাদেশ এ টিম পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিয়েছে। বলে রাখতে চাই যে এই দলের সফর নিয়েও আসলে একটা অনিশ্চয়তা ছিল। আপাতত কিছুটা স্বস্তি কিনা? অবশ্যই স্বস্তি, কারণ এই সিরিজটা ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা যদি আমাদের সাবকন্টিনেন্টের ঐতিহ্যের কথা বলি, ব্যতিক্রম ভারত ছাড়া কেউই কিন্তু না। অর্থাৎ ভারত যখন কোনো দেশে অ্যাওয়ে সিরিজ খেলতে যায়, তার আগে কিন্তু তারা তাদের এ দলটাকে পাঠায়। জানেন যে টেস্ট চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ দল দীর্ঘ সময় পরে কিন্তু টেস্ট ম্যাচে আবার ফিরছে। সেক্ষেত্রে আসলে এই দলের এ ধরনের সফর, বিশেষ করে মুমিনুল, মুশফিকের মতো ক্রিকেটার খেলছেন, আরেকটি কারণে কিন্তু এই সিরিজটা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হওয়াটা গুরুত্বপূর্ণ। এই কারণে সাব্বির, আপনি জানেন যে এবছর আমরা আর মাত্র 3টা ওয়ানডে খেলবো। আগামী বছরের শুরুতেই কিন্তু আইসিসির যে আমরা বলি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, সেখানে কিন্তু মোটে আমরা 3টা ওয়ানডে খেলবো। এই সিরিজে কিন্তু 3টা ওয়ানডে রয়েছে, অর্থাৎ এই সিরিজটা ভীষণ গুরুত্বপূর্ণ সেই ওয়ানডের জন্য, ভবিষ্যতের পরিকল্পনা আইসিসি ট্রফির জন্য। এবং ছোট্ট করে যদি বলেন, জাতীয় দলের জন্য তো একটা ড্রেস রিহার্সাল আমরা দেখছি, জাতীয় দলের অনেক মুখ এখানে গিয়েছে। আমাদের যে 15 সদস্যের স্কোয়াড, তার মধ্যে 12 জনের ক্রিকেটার কিন্তু জাতীয় দলে কখনো না কখনো খেলেছেন। আমরা যদি রুয়েলের কথা বলি, রেজাউর রহমান রাজা এবং মাহিদুল ইসলাম অঙ্কন, এই 3 ক্রিকেটার ছাড়া বাকি যে 12 ক্রিকেটার রয়েছে সবাই কিন্তু জাতীয় দলের ক্রিকেটার। অবশ্যই এখান থেকে বড় একটা
বড় একটা উল্লেখযোগ্য সংখ্যক যে টেস্ট ম্যাচ শুরু হবে 21 তারিখ থেকে, সেখানেও থাকবে অবশ্যই ড্রেস রিহার্সাল এবং দারুণ একটা সুযোগ জাতীয় দলের ক্রিকেটার। রিমন, আপনাকে আসলে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আসলে দেশের ক্রিকেটের সাম্প্রতিক নানান বিষয় নিয়ে, নারী ক্রিকেট থেকে শুরু করে ক্রিকেটের যে ভবিষ্যৎ কিংবা বর্তমান সংখ্যা তা নিয়ে কথা বলছিলাম। এবার চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। নতুন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পরিবর্তন চায় ক্রিকেটাররা, জবাবদিহিতার আওতায় আনতে হবে বোর্ড কর্তাদের, জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক এনামুল হক বিজয়। গণ অভ্যুত্থান নতুন স্বাধীনতা দিয়েছে, তবে ঝরেছে শত প্রাণ। প্রিয়জন হারানোর শোকে ক্ষতবিক্ষত ক্রিকেটার এনামুল হক বিজয়ও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় বর্তমান প্রজন্মের। সফল ছাত্র আন্দোলনের পর বদলে গেছে নাগরিক আবহ। ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে দায়িত্ব কাঁধে নিয়েছেন তরুণ সমাজ। ইতিবাচক দিকগুলো নিয়ে আলোচনা হয় ক্রিকেটারদের মাঝেও। ছাত্র আন্দোলনে সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজার নীরব ভূমিকা প্রশ্নবিদ্ধ করেছে। দলীয় পরিচয়ের বাইরেও তাদের জনপ্রিয়তা ছিল সাধারণের মাঝে। তারপরও তাদের নীরবতা অবাক করেছে বিজয়কে। আমি কোমাটিক লাইফ লিড করেছি তাদের পরিবারকে নিয়ে, আমার পরিবারকে নিয়ে, আমার এত কাছের একটা ভাই। তো আমি আসলে ওকে নিয়েই আমার দিন পার হয়েছে, ওকে চিন্তা করে পার হয়েছে, এবং আমি চাইনি এরকম একটা অশান্তি তৈরি হোক। বাট আরেকজন অন্যভাবে চিন্তা করছে, হয়তো সে যেভাবে চিন্তা করবে সেটা আমি চিন্তা করব না। তা আমাদের এটা সবাই যখন কথা হয় তখন একই কথা হয়, তার ব্যক্তিগত লাইফ। বোর্ডের যে কোনো সিদ্ধান্তকে জবাবদিহিতার আওতায় আনা উচিত বলেও জানান তিনি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। রাতে প্যারিস অলিম্পিকে পুরুষদের ফুটবলে স্বর্ণ জয়ের মিশনে নামছে ফ্রান্স ও স্পেন। এই ম্যাচ ছাড়াও অলিম্পিক গেমসের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি প্যারিসে থাকা সহকর্মী SM ইকবালের সঙ্গে। অপেক্ষায় প্যারিস অলিম্পিক এখন পর্যন্ত আমরা যতটুকু দেখেছি যে শুরুতে একটু সমালোচনা হলে পরেও শেষ পর্যন্ত কিন্তু দুর্দান্তভাবে গুছিয়ে নিয়েছিল প্যারিস অলিম্পিক, এবং যে মাঠে যে প্রতিদ্বন্দ্বিতা দেখেছি এবং বেশ কিছু নতুন নতুন যে রেকর্ডস দেখেছি তাতে কিন্তু বলা যেতে পারে প্যারিস অলিম্পিক সফল। যদিও আয়োজক এবং কিছু ম্যানেজমেন্টের দিক থেকে কিছু ভুল ত্রুটি বা কিছু ল্যাকিংস এখনও কিন্তু থেকেই গেছে। তবে স্প্রিন্ট থেকে শুরু করে আপনার সুইমিং বা যে কোর ইভেন্টগুলো যেদিকে সাধারণত পুরো বিশ্ববাসীর ফোকাস থাকে, সেই জায়গাগুলো কিন্তু দুর্দান্ত লড়াই দেখিয়েছে প্যারিস অলিম্পিক। যদিও স্প্রিন্টের নতুন কোনো রেকর্ডের জন্ম দিতে পারেনি। একটি হাতছানি ছিল যুক্তরাষ্ট্রের স্প্রিন্টার নোয়া লাইলসের সামনে উসেইন বোল্টের পর 100 মিটার এবং 200 মিটার স্প্রিন্টে স্বর্ণপদক জেতার। তবে বতসোয়ানার স্প্রিন্টারের কাছে তিনি কিন্তু তার সেই রেকর্ডটি কিন্তু তিনি হারিয়েছেন। তবে বলা যেতে পারে যে তিনি যেই নতুনভাবে যে তিনি শুরু করেছেন, যুক্তরাষ্ট্রকে যে তিনি স্বর্ণপদক এনে দিয়েছেন 100 মিটার স্প্রিন্টে, সেটি কিন্তু দুর্দান্ত। আজকে মোট 34টি স্বর্ণপদকের নিষ্পত্তি হবে প্যারিস অলিম্পিকে। তার মধ্যে জুডো আছে, কারাতে আছে, বক্সিংয়ের মতো ইভেন্ট আছে। তবে সবচেয়ে উল্লেখযোগ্য এবং ভাইটাল একটি ইভেন্টের কথা যদি বলি, যেদিকে বিশ্ববাসী তাকিয়ে আছে, সেটি ফুটবল ইভেন্টের যে স্বর্ণপদকের নিষ্পত্তি। 1984 সালের পর আবারও ফ্রান্সের সামনে সুযোগ এসেছে অলিম্পিক্স থেকে স্বর্ণপদক পুনরুদ্ধারের, এবং নিজ দেশে স্বাগতিকরা যেভাবে পারফর্ম করে চলেছে তাতে বলা যেতেই পারে যে হয়তোবা দীর্ঘদিন পর তাদের সেই প্রত্যাশা বা সেই স্বপ্নটা পূরণ হতে চলেছে। এই ক্ষেত্রে তাদের প্রতিপক্ষ স্পেন। আবারও ঘুরে ফিরে ইউরোর কথা বলতে হয়। ইউরোর সেমিফাইনালে এই স্পেনের কাছে হেরেই কিন্তু ইউরো চ্যাম্পিয়নশিপ শেষ করেছিলেন কিলিয়ান এমবাপ্পেরা। তাদের অনুজদের বা তাদের যে অলিম্পিক টিম, সেই অলিম্পিক টিমটার কিন্তু একটা সুযোগ এসেছে সেই প্রতিশোধ নেওয়ার। অর্থাৎ স্পেনকে যদি তারা হারিয়ে দেয় তাহলে একই সঙ্গে 4 দশক পর যেমন তাদের স্বর্ণপদকের যে প্রত্যাশাটা বা স্বর্ণপদক জয় করতে না পারার যে আক্ষেপটা, সেটা যেমন একদিকে পূরণ হবে, একই সঙ্গে কিন্তু ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের হারের মধুর প্রতিশোধটাও নেওয়া হবে। কিছুক্ষণ পর আমরা ম্যাচ ভেন্যু পার্ক দ্য প্রিন্সেসে যাব। সেখান থেকে আসলে জানাতে পারবো এই ম্যাচকে ঘিরে ভক্তদের আসলে কেমন উন্মাদনা বিরাজ করছে। ছোট করে বলতে চাই, বাংলাদেশ অলিম্পিক টিম অনেকেই প্যারিস ছেড়ে চলে গিয়েছে, তবে এখনও কয়েকজন ফ্লাইট জটিলতার কারণে বাংলাদেশে পৌঁছাতে পারেনি। আমাদের কাছে যে তথ্যটি রয়েছে, আগামী 10 আগস্ট অর্থাৎ আগামীকাল তারা সবাই দেশে ফিরবে। যদিও অনেক কর্মকর্তাই এখনও প্যারিসে রয়ে গেছেন, তারা ঠিক কবে দেশে ফিরবেন সেই বিষয়ে কিন্তু সুস্পষ্ট তথ্য আমাদের কাছে নেই। তো প্যারিস থেকে আমার কাছে এই ছিল অলিম্পিকের সবশেষ তথ্য। প্যারিস থেকে সহকর্মী SM ইকবাল জানাচ্ছিলেন অলিম্পিক গেমসের সবশেষ খবর। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক তারকা ফুটবলার আব্দুস সালাম মুর্শিদি। সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে সালাম মুর্শিদির এই পদত্যাগের কথা জানায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়িয়েছেন তিনি। এছাড়াও
বাফুফের অর্থ কমিটি ও রেফারিজ কমিটির প্রধানের পদ থেকেও পদত্যাগ করেছেন তিনি। কোটা আন্দোলনের পর ক্ষমতার পালাবদল, সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ক্রীড়াঙ্গনেও লেগেছে পরিবর্তনের হাওয়া। ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশে গঠন করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। শেখ হাসিনার সরকার পরিবর্তনের পর থেকে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগের দাবি জানিয়ে আসছে বাংলাদেশ ফুটবল সমর্থকদের সংগঠন বাংলাদেশ ফুটবল আলট্রাস। সালাউদ্দিন ছাড়াও তালিকায় ছিলেন নারী কমিটির প্রধান মাহফুজা আক্তার কিরণ ও সালাম মুর্শেদি। তবে সেই দাবি জোরালো হওয়ার আগেই নিজে থেকে দায়িত্ব ছেড়ে দিলেন সালাম মুর্শেদি। সভাপতির পর সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ সিনিয়র সহসভাপতি ছাড়াও তিনি বাফুফের অর্থ কমিটি ও রেফারিজ কমিটির প্রধানও ছিলেন। এই দুটি পদ থেকেও সালাম পদত্যাগ করেছেন। যত সময় ফিফা সিদ্ধান্ত না নেবে। 2008 সাল থেকে বাফুফের সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন সালাম মুর্শেদি। দায়িত্ব পালনকালে নানা কারণে বিতর্কের জন্ম দেন তিনি। দেশের ফুটবলকে ধ্বংসের পেছনে বরাবরই সালাউদ্দিন ও তার কমিটিকে দায়ী করে এসেছে সমর্থকরা। তবে কোনো কিছু গায়ে না মেখে ক্ষমতার দম্ভে মাটিতে পা পড়েনি সালামের। বহাল তবিয়তে ধরে রাখেন দায়িত্ব। সবশেষ গেল বছর 14 এপ্রিল বাংলার নববর্ষের দিনে আর্থিক অনিয়মের অভিযোগে ফিফা 2 বছর নিষিদ্ধ করেছিল বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে। আর্থিক অনিয়মের সময় সালাম মুর্শেদি বাফুফের অর্থ কমিটির প্রধান ছিলেন। নিজ দায়িত্ব ঠিকভাবে পালন করতে না পারায় এবছর 23 মে সালাম মুর্শেদিকেও 10,000 সুইস ফ্রাঙ্ক বাংলাদেশি মুদ্রায় প্রায় 13 লাখ টাকা জরিমানা করে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। মূলত বাফুফের অর্থ কমিটির প্রধান হিসেবে ফিফার দেয়া অর্থের অনিয়মের কারণেই এই জরিমানা করা হয়েছিল তাকে। সে সময় বড় গলায় সব অভিযোগ অস্বীকার করেছিলেন সালাম। তবে সরকার পরিবর্তনের পর জায়গা নড়বড়ে হয়ে যাওয়ায় সরে গেলেন তিনি। বাফুফে ছাড়াও সালাম মুর্শেদি খুলনা 4 আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। সালাম মুর্শেদির পর এবার সালাউদ্দিনের চেয়ার নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। আগামী অক্টোবরে নির্বাচন হওয়ার কথা রয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। পারভিন আক্তার, সময় সংবাদ। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। 2টি 4 দিনের ম্যাচ খেলতে পাকিস্তানের পথে বাংলাদেশ এ দল। পেসারদের জন্য দারুণ সুযোগ হিসেবে দেখছে টিম ম্যানেজমেন্ট, বললেন অভিজ্ঞতা কাজে আসবে টেস্ট সিরিজে। অক্টোবরে নারী বিশ্বকাপ আয়োজনে সেনাবাহিনীর সহায়তা চায় বিসিবি। চলমান অস্থিরতায় আত্মগোপনে বোর্ড কর্তারা মেগা ইভেন্ট হাতছাড়ার শঙ্কা। এবং ব্যক্তিগত কারণ দেখিয়ে বাফুফের সিনিয়র সহসভাপতির পদ থেকে পদত্যাগ সালাম মুর্শেদির। সরে দাঁড়ালেন অর্থ ও রেফারিজ কমিটি থেকেও। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।